দুঃখিত তোমাদের কাছে। অত্যন্ত দুঃখিত, আমার মোবাইলে একটি কল এসেছিল, এ কারণে লাইভ প্রোগ্রামটা ক্যান্সেল স্টপ হয়ে যায়। আমি পুনরায় শুরু করছি। তোমরা যদি লাইভে থেকে থাকো প্লিজ কমেন্টস করতে পারো। কমেন্টস করলে আমি বুঝতে পারবো যে তোমরা লাইভ আছো। ওকে, কমেন্টস করেছে, ধন্যবাদ। আমার মোবাইলে একটা কল আসার কারণে আমি আমার লাইভ কন্টিনিউ হয়নি, আমি স্টপ করে ফ্লাইট মোডে দিয়ে আবার শুরু করেছি। তো তোমাদের সাথে সংযুক্ত হতে পেরে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আমরা আলোচনা করেছিলাম আমি একটু ব্যাকে আসতে হবে, যে আমার অর্থ থাকতে হবে, মানি থাকতে হবে। মানি দিয়ে আমি কি করব? স্থাপনা নির্মাণ করব, প্রয়োজনীয় যন্ত্রাদি ক্রয় করব, মেশিন ক্রয় করব, প্রয়োজনীয় দক্ষ জনবল নিয়োগ করব, ম্যান নিয়োগ করব, প্রয়োজনীয় কাঁচামাল ক্রয় করব, র ম্যাটেরিয়ালস ইংলিশে যেটা বলে। আর তারপরে প্রয়োজনীয় মেথড অবলম্বন করব, পদ্ধতি অবলম্বন করব, মেথড। এরপরে কি করব? আমি এটা ম্যানুফ্যাকচার করব। ম্যানুফ্যাকচার, তাহলে আমার কয়টা এম আসলো? 6টা এম আসলো। মানি, মেশিন, ম্যান, ম্যাটেরিয়ালস, মেথড, ম্যানুফ্যাকচারিং। এখন আমার ইকুয়াল টু কি? ইকুয়াল টু হচ্ছে আমার প্রফিট। আমার মানি আছে, মেশিন আছে, ম্যান আছে, মেথড আছে, ম্যাটেরিয়ালস আছে, প্রোডাকশন আছে, সব ঠিক আছে। 1 বছর পরে বিক্রি করে জেনারেল ম্যানেজার হিসাব করে দেখলো যে সেখানে আমার 20 লাখ টাকা ইনভেস্টমেন্টের পরে আমার 2 লাখ টাকা লোকসান হয়েছে, লস হয়েছে, তাহলে আমার এই কারখানাটা কন্টিনিউ করতে পারবে না। তো আমাদের সামনের ক্লাসে ব্রেক ইভেন পয়েন্ট নামে একটা বিষয় আছে, আমরা সেটা আলোচনা করব। লাভ হবেও না, লোকসানও হবে না, মাঝামাঝিতেও যদি কোনো কোম্পানি থাকে তাহলে এই কোম্পানিটা দীর্ঘদিন হয়তো সার্ভাইভ করতে পারবে। তো আমরা ঠিক আছে আলোচনায় আসি। তাহলে মানি, ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মেথড, ম্যানুফ্যাকচারিং এবং মার্কেটিং করলাম, করে যদি আমি প্রফিট অর্জন করলাম, তাহলে আমার এই উদ্যোগকে আমরা কি বলবো? শিল্প উদ্যোগ। তাহলে কি আসুক? একজন ব্যক্তি, যদি কোনো ব্যক্তি এককভাবে অথবা একাধিক ব্যক্তি যৌথভাবে অর্থ বিনিয়োগ করে প্রয়োজনীয় যন্ত্রাদি ক্রয় করে, দক্ষ জনবল নিয়োগ করে, প্রয়োজনীয় কাঁচামাল ব্যবহার করে, যথাযথ পদ্ধতি অবলম্বন করে পণ্য সামগ্রী উৎপাদন করে এবং উৎপাদিত পণ্য সামগ্রী বাজারজাতকরণের মাধ্যমে যদি মুনাফা অর্জন করতে পারে, তখন আমরা এই উদ্যোগকে বলবো শিল্প উদ্যোগ। আর যিনি এই কাজগুলি করবেন তিনি হচ্ছেন শিল্প উদ্যোক্তা। তিনি হচ্ছেন শিল্প উদ্যোক্তা। শিল্প কারখানা স্থাপনের জন্য যিনি উদ্যোগ গ্রহণ করবেন তিনি হচ্ছেন শিল্পোদ্যোক্তা। তাহলে আজ থেকে আমরা বলছিলাম 100-150 বছর পূর্বে আমাদের এই দেশটা ছিল কৃষি নির্ভর। ক্ষুদ্র কুটির শিল্প কিছু কিছু ছিল। ধরো সরিষা ব্যবহার করে ঘানিতে তেল ভাঙা হতো, নারিকেল পিষে নারিকেলের তৈল তৈরি করা হতো, ধরো ডালে, কুলা, দা, বল্লম ইত্যাদি তৈরি করা হতো, মাদুর তৈরি করা হতো, মাটির পাতিল তৈরি করা হতো। কিন্তু আমরা এখন আধুনিক যুগে বাস করছি। আমরা এই আধুনিক যুগে দেখি আমাদের যোগাযোগ ব্যবস্থা, আমাদের অভূতপূর্ব যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন সাধিত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা তো তোমরা জানো 2 ধরনের, একটা সড়ক পথে আর একটা বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করে আমরা এখন মুহূর্তের মধ্যে যে কোনো জায়গার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারি, ব্যক্তির সাথে করতে পারি। তো যখন কৃষি নির্ভরশীল এই দেশটি ছিল, তখন মানুষের আয়ের একমাত্র উৎস ছিল কৃষিকাজ। তো আমাদের গ্রাম অঞ্চলে তখন সাধারণত যার বাসায় যত বেশি খড়ের পালা, যত বেশি গরু, গোয়াল ঘরে যত গরু, যত বড় বাড়ি, তাকেই আমরা সবচাইতে কী মনে করতাম?
ধনী বা সম্পদশালী মনে করতাম। এখন যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের ব্যবসা বাণিজ্যের ধরন, গতি, প্রকৃতির সব পরিবর্তন হয়েছে। এর ফলে কি যে ওই গৃহস্থ যত বড় সে তত সম্পদশালী, জমি যার যত বেশি সে তত সম্পদশালী। গোয়াল ঘরে গরুর সংখ্যা, খড়ের পালার সংখ্যা দিয়ে এখন আর অর্থ সম্পদের পরিমাপ নির্ণয় করা হয় না। এখন হলো শিল্পপতি, ভিআইপি, সিআইপি, এভাবে সমাজে মানে মানুষ প্রতিষ্ঠিত কি কতটুকু হয়েছে সেটার প্রমাণ পাওয়া যায়। তো আধুনিক যুগের একটি অন্যতম বিষয় হলো শিল্প কারখানা। কৃষি নির্ভরতা কমিয়ে শিল্প কারখানা যত বেশি স্থাপন করা যাবে সেই দেশ তত বেশি উন্নত হবে। আজকে যদি আমরা তাকাই, দেখো অতি দ্রুততম সময়ের মধ্যে মালয়েশিয়া আধুনিক রাষ্ট্রে পরিণত হয়েছে, উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। আজকে যদি আমরা দেখি চীন, জাপান, কোরিয়া, ব্রিটেন, আমেরিকা, এসব রাষ্ট্রগুলি একমাত্র শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে তারা উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। দেখো ছোট্ট একটি আমরা উদাহরণ যদি দেই, ধরো 200 কেজি বা 20 কেজি লোহা যদি আমরা বিক্রয় করি কেজি হিসাবে, তাহলে হয়তো 40 টাকা বা 30 টাকা কেজি। এখন যদি এই লোহাটাকে আমরা এই কেজি হিসাবে বিক্রি না করে, বা কোনো দেশ এই লোহাটাকে কেজি হিসাবে, যদি আমরা জাপানের কথা ধরি, তারা স্টিলের শিটগুলিকে, লোহা লক্করগুলিকে, তারা আয়রনগুলিকে, স্টিলগুলিকে কেজি হিসাবে যদি বিক্রি না করে, যখন তারা উন্নত মানের একটি গাড়ি, ভালো কোয়ালিটির যখন গাড়ি তৈরি করে এটাকে বিক্রয় করে, তার চাইতে কত বেশি গুণ মানে প্রফিট তারা এই পার্টস তৈরির মাধ্যমে করে থাকে। আমি বোঝাতে পারলাম কিনা তোমাদের, যে 1 কেজি লোহার দাম যদি 40 টাকা হয়, 1 কেজি লোহা দিয়ে যদি একটা পার্টস তৈরি করা যায়, এই পার্টসের দাম হবে এর চাইতে অন্তত 200-300 গুণ বেশি এই পার্টসের দাম লোহার কেজির দরের চাইতে। তাহলে কোনো দেশের উন্নয়নের পূর্ব শর্তই হলো শিল্পায়ন। আর যে দেশে যত বেশি শিল্পোদ্যোক্তা থাকবে সে দেশ তত বেশি অর্থনৈতিক সমৃদ্ধশালী হবে। তো আমাদের এই বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, তো আমাদের এই কারিগরি শিক্ষা, পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা, এগুলির একটা উদ্দেশ্য সরকারের ছিল, এখনও আছে। সেটি হচ্ছে যে এখান থেকে হাতে কলমে শিক্ষা গ্রহণ করে ছাত্রছাত্রীরা কী করবে, শিল্পায়নের দিকে, শিল্প কারখানায় স্থাপনের দিকে, প্রোডাকশনের দিকে তারা ঝুঁকে পড়বে। তারা দক্ষ হবে, যে কোনো বিষয়ের উপরে এক্সপার্ট হবে। তারা এই স্কিলকে কাজে লাগিয়ে, দক্ষতাকে কাজে লাগিয়ে তারা ইন্ডাস্ট্রি স্থাপন করবে। ইন্ডাস্ট্রি স্থাপিত হলেই এইটা কি হবে, উন্নয়ন হবে। দেখো আমি যদি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলি, যে একটি পণ্য আমরা বিদেশ থেকে আমদানি করি, এই পণ্যটা আমদানি করতে গেলে আমাদের যে দেশে বৈদেশিক মুদ্রা বিদেশে দিয়ে কিনে আনতে হয়। আর আমরা যদি কোনো পণ্য আমাদের দেশে উৎপাদন করে যদি বিদেশে বিক্রি করি, তাহলে বৈদেশিক মুদ্রা আমাদের দেশে চলে আসে। এভাবে একটি দেশ অর্থনৈতিক সমৃদ্ধশালী হয়। তো তোমাদের এই এন্টারপ্রেনারশিপ নামক যে বইটা, শিল্পোদ্যোক্তা সংক্রান্ত যে আলোচনাটা, এটার মূল কারণটাই, এর উদ্দেশ্যটাই হচ্ছে তোমাদেরকে ইন্ডাস্ট্রি স্থাপনে, শিল্প কারখানা স্থাপনে তোমাদেরকে উৎসাহিত করা, বা তোমাদের ভিতরে একটি কারখানা স্থাপনের যে স্পৃহা বা একটি গতি মনের ভিতরে যাতে সঞ্চিত হয় বা সঞ্চালিত হয়, বা তোমাদের ভিতরে যাতে এই উদ্যোগের একটি স্পৃহা তৈরি হয়, এই জন্যই এই কারিগরি বোর্ড, বাংলাদেশ সরকার এই এন্টারপ্রেনারশিপ নামক বইটা সিলেবাসের অন্তর্ভুক্ত করেছে। তো আমরা আশা করব যে আমাদের এই ক্লাসের মাধ্যমে তোমাদের ভিতরে কিছু সংখ্যক হলেও ইনশাআল্লাহ শিল্পোদ্যোক্তা সৃষ্টি হবে, আর শিল্পোদ্যোক্তার মাধ্যমেই একটি দেশ উন্নত হবে, অর্থনৈতিক সমৃদ্ধশালী হবে, এটাই আমাদের প্রত্যাশা। তাহলে একজন শিল্পোদ্যোক্তা, দেখো কিভাবে একটি দেশ, শিল্পোদ্যোক্তার কাজগুলি কি আমরা যদি আলোচনা করি এবং তার অবদানগুলি কি আমরা এখন আলোচনা করি। তাহলে আমাদের প্রথম যে বিষয়টা ছিল শিল্পোদ্যোগ কাকে বলে, শিল্পোদ্যোগ বলতে আমরা কি বুঝি, আর শিল্প উদ্যোক্তা
কাকে বলে বা শিল্প উদ্যোক্তা কে। আমার কাছে মনে হয় বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। এরপর আমি শিল্প উদ্যোক্তার কাজ, শিল্প উদ্যোক্তার অবদান নিয়ে আলোচনা করার পূর্বে আমি আরেকটু আলোচনা করি। শিল্প কারখানায় স্থাপন যিনি করেন তিনি শিল্প উদ্যোক্তা। আর শিল্প ইন্ডাস্ট্রি বা কারখানায় স্থাপনের উদ্যোগকে বলা হয় শিল্প উদ্যোগ। কোনো ব্যক্তি এককভাবে অথবা একাধিক ব্যক্তি যৌথভাবে, যদি কোনো একজন ব্যক্তি এককভাবে, যদি কোনো ব্যক্তি এককভাবে অথবা একাধিক ব্যক্তি যৌথভাবে যদি অর্থ বিনিয়োগ করে, প্রয়োজনীয় মেশিন ক্রয় করে, প্রয়োজনীয় দক্ষ জনবল নিয়োগ করে, কাঁচামাল ক্রয় করে, যথাযথ পদ্ধতি অবলম্বন করে পণ্য সামগ্রী উৎপাদন করে, উৎপাদিত পণ্য সামগ্রী বাজারজাতকরণের মাধ্যমে যদি সে মুনাফা অর্জন করে, তাহলে আমরা এই উদ্যোগকে বলবো শিল্পোদ্যোগ। এখন আমরা আসি শিল্পোদ্যোক্তার কাজ। এই সংজ্ঞার মাধ্যমেই এই বইটার শুরু, এই সংজ্ঞা থেকেই এই বইটার পুরা পড়াটা শেষ হবে, তোমাদেরকে আমি বলে রাখলাম। তো শিল্পোদ্যোক্তার কাজ কি? শিল্পোদ্যোক্তার 1 নাম্বার কাজই হচ্ছে কি, 1 নাম্বার কাজ যে শিল্পোদ্যোক্তা কে হবেন। অর্থ থাকলেই শিল্পোদ্যোক্তা হওয়া যায় না। আমাদের এই সমাজে শত শত কোটিপতি আছেন যারা ইচ্ছা করলেই শিল্পোদ্যোক্তা হতে পারেন, কিন্তু তারা শিল্পোদ্যোক্তা না হয়ে তারা বিভিন্ন পেশায় নিজেদেরকে নিয়োজিত করেছেন। কেউ টাকা দিয়ে বিল্ডিং তৈরি করে ভাড়া দিয়ে আছেন, সেখানে কি হচ্ছে, সেখানে একজন হয়তো নাইট গার্ড অথবা একজন দারোয়ান, এরকম কর্মসংস্থান হচ্ছে। কিছু সংখ্যক লোক বাসা ভাড়া করে সেখানে থাকছেন, বাসার মালিক মাস গেলেই 2-3 লাখ টাকা ভাড়া পাচ্ছেন, এটা দিয়ে তার সংসার, পরিবার পরিজন ভালোভাবেই চলে যাচ্ছে। তো আমি বলতে চাই যে এই ভদ্রলোক যদি 2-3 কোটি টাকা এই বিল্ডিংটা তৈরি না করে তিনি যদি একটি শিল্প বা একটি কারখানা যদি স্থাপন করতেন, তাহলে কি ঘটতো তোমরা জেনে নাও। তিনি মেশিন কিনতেন, মেশিন যারা তৈরি করেন তারা মেশিনটা বিক্রয় করে লাভবান হতো, এবং মেশিন তৈরি করার পিছনে যে সকল শ্রমিকরা কাজ করে তারা লাভবান হতো। 1 দ্বিতীয় নাম্বারে আসো যে মেশিন ক্রয়ের পরে সে দক্ষ জনবল নিয়োগ করবে। জনবল নিয়োগ যতজনকে করবে ততজনের কর্মসংস্থানের একটা ব্যবস্থা হলো, তারা মাস গেলে একটা বেতন পাবে। দ্বিতীয় কথায় আসি। 3 নাম্বার যে কাঁচামাল ক্রয় করবে। এখন হলো যদি কোনো কারখানা স্থাপিত হয় যে সেখানে কাঁচামাল ব্যবহার করা হবে, ধরে নেই আমরা পাট হতে পারে, বাঁশ হতে পারে সেখানে কোনো পুরাতন কাগজ হতে পারে, আকরিক থেকে লোহা হতে পারে, স্টিল শিট দিয়ে কোনো যন্ত্রাদি হতে পারে, আলমিরা হতে পারে, ফাইল ক্যাবিনেট হতে পারে, টেবিল হতে পারে, এরপরে বিভিন্ন ধরনের কারখানা হতে পারে। বিভিন্ন তোমরা সমাজে দেখতে পাচ্ছ যে মোটর সাইকেলের কারখানা, গাড়ির কারখানা, শীটের কারখানা, টিনের কারখানা। তো এইভাবে অনেক ধরনের শিল্প কারখানা আছে যেখান থেকে পণ্য সামগ্রী উৎপাদিত হয়ে থাকে। তো যে কাঁচামালটা ব্যবহার করানো হবে, যদি চাউল ব্যবহার করা হতে পারে, সরিষা ব্যবহার করে সরিষার তৈল তৈরি করা হতে পারে, ধান ব্যবহার করে চাউল উৎপাদনের মিল হতে পারে। তো যেখান থেকে এই কাঁচামালটা অথবা ধানের যে কুড়াটা আছে, তুষটা আছে, এটা দিয়ে কারখানা হতে পারে। যেমন বিদ্যুৎ নিমের মাজন, এই তুষের যে ছাইটা আছে সেটা ব্যবহার করে সে দাঁতের মাজন তৈরি করে একটা কারখানা, মানে কয়েল তৈরি হতে পারে, কয়েলের কারখানা হতে পারে, বিভিন্ন ধরনের শিল্প কারখানা হতে পারে। তো আমরা যদি দেখি যে কাঁচামালটা যেখান থেকে ক্রয় করবে এই শিল্পপতি, যিনি এই কাঁচামালটা উৎপাদন করেন, এই পণ্যটা যিনি উৎপাদন করেন, তিনি এই পণ্যটা বিক্রয় করে লাভবান হবেন। তিনি লাভবান হলে কি হবে? তিনি লাভবান হলে তার পরিবারের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে, যেমন আমরা ধরি পোশাক, খাবার দাবার, কসমেটিক্স, সাবান, তৈল, ওষুধপত্র, যাতায়াত ব্যবস্থা, তার বিনোদনের জন্য টেলিভিশন, মোবাইল ইত্যাদি বিভিন্ন জিনিসপত্র তিনি ক্রয় করতে পারবেন। নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি, ধরি একজন লোক বেকার, সে মাসে 1টি সাবান ব্যবহার করে। একজন লোক কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে গেল, সে মাসে হয়তো 2টি সাবান ব্যবহার করবে, সাথে একটু পারফিউম ব্যবহার করবে,
সাথে একটু ক্রিম ব্যবহার করবে মুখে স্মার্টনেসের জন্য, ভালো একটি শার্ট কিনবে, ভালো একটি প্যান্ট কিনবে, ভালো একটি জুতো কিনবে, তাহলে এই যে ব্যক্তিটির যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি, হয়তো সে দুবেলা খেত অথবা একবেলা খেত, এখন সে 3 বেলা খাবে, আবার মাঝামাঝি সে বিকালে একটা নাস্তা করবে, সকালবেলা নাস্তা খাওয়ার পরে একটা 11টার দিকে হয়তো একটু চা বিস্কুট খাবে। এই যে তার প্রয়োজনীয় যে জিনিসগুলি সে মানে কনজিউম করলো, এই জিনিসগুলি যারা উৎপাদন করছে বা যোগান দিচ্ছে তাদেরও কি হবে? বিক্রয় বাড়বে। তাদের বিক্রয় বাড়লে কি হবে? এই পণ্যগুলি যারা উৎপাদন করেন তাদেরই উৎপাদন বাড়বে। উৎপাদন বাড়াতে গেলে কি করতে হবে? শ্রমিক নিয়োগ করতে হবে। শ্রমিক নিয়োগ করলে কি হবে? কর্মসংস্থান বাড়বে। কর্মসংস্থান বাড়লে কি হবে? উৎপাদন বাড়বে। উৎপাদন বাড়লে কি হবে? উৎপাদন বাড়লে চাহিদা বাড়বে। চাহিদা বাড়লে কি হবে? কর্মসংস্থান বাড়বে। কর্মসংস্থান বাড়াইতে গেলে উৎপাদন বাড়াইতে হবে। তাহলে একটা বিষয়ের সাথে দেখো যে একটি দেশের যদি ইন্ডাস্ট্রি স্থাপিত হয়, শিল্প কারখানা স্থাপিত হয়, তাহলে কি হচ্ছে যে একটির সাথে আরেকটি জড়িত, আরেকটির সাথে আরেকটি জড়িত। তাহলে যিনি কাঁচামাল উৎপাদন করবেন, কাঁচামালের উৎপাদন করে তার পরিবার পরিজনের নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা পূরণ করবেন, তার উৎপাদন বাড়বে, সেখানে হয়তো সে কর্মসংস্থানের জন্য আরও কিছু লোক নিয়োগ করবেন তার উৎপাদন বাড়ানোর জন্য। তো এই পণ্যটা যিনি ক্যারিং করবেন, এনে পৌঁছাবেন, তার একটা চাকরি হবে। যিনি উৎপাদিত পণ্যগুলিকে মার্কেটে নিয়ে যাবেন তার একটা চাকরি হবে। যিনি বিক্রয় করবেন তিনি একটা মুনাফা অর্জন করবেন। এরপরে এটা কাস্টমারের কাছে বা কনজিউমারের কাছে চলে যাবে। এরপরে হলো যে পণ্য উৎপাদন করার পরে এই উৎপাদিত পণ্য সামগ্রীগুলিকে কি করতে হয়? গুদামজাত করতে হয়। এই পণ্য সামগ্রীগুলির উপরে মোড়কজাত করতে হয়, সুন্দর প্যাকেটিং করতে হয়। এই প্যাকেটিং করে পরে এই প্যাকেটিং যারা করবে তাদের কি হবে? তাদের চাহিদা বাড়বে। তাহলে একটি সমাজের বা একটি রাষ্ট্রের মানুষের অর্থনৈতিক মুক্তির যে মূল চালিকা শক্তি সেটি হলো ইন্ডাস্ট্রি, শিল্প কারখানা। শিল্প কারখানা স্থাপিত হলেই কি হবে? শিল্প কারখানা স্থাপিত হলে সেখানে কর্মসংস্থান হবে। কর্মসংস্থান হলে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা বাড়বে। চাহিদা বাড়লে উৎপাদন বাড়াতে হবে কোম্পানিগুলিকে। উৎপাদন বাড়াতে হলে কি করতে হবে? উৎপাদন বাড়াতে হলে লোক নিয়োগ করতে হবে। লোক নিয়োগ করলে কি হবে? মানুষের কর্মসংস্থান হবে। মানুষের কর্মসংস্থান হলে কি হবে? মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা বাড়বে। তাহলে আমরা একটি সমাজের উন্নয়নের মূল বিষয়টা আমার মনে হয় বুঝতে পেরেছি। এবং এই কাজটা কে করছেন? এই কাজটা করছেনই একজন শিল্প উদ্যোক্তা। তাহলে একজন শিল্প উদ্যোক্তা সমাজের অর্থনৈতিক মুক্তির মূল চালিকা শক্তি, বেকারত্ব নিরসনের মূল চালিকা শক্তি এই ইন্ডাস্ট্রির মালিকগণ বা ইন্ডাস্ট্রি যারা স্থাপন করেন তারা। এখন আসি যে ইন্ডাস্ট্রি অ্যাজ ইউজুয়াল যা মার্কেটে আছে, যদি সেই ধরনের পণ্যগুলি যদি একজন শিল্পোদ্যোক্তা তৈরি করেন, মার্কেটে ছাড়েন, তিনি টিকে থাকতে পারবেন না। তোমাদের যার যার পরনে যে শার্টগুলি আছে তোমরা একটু তাকাও, দেখো যে কারো, এবং এবছর তুমি যে ডিজাইনটা পরেছো, গত রোজার ঈদে তুমি যে ডিজাইনটা পরেছো, তার আগের রোজার ঈদে যে ডিজাইনটা পরেছো, কুরবানি ঈদে যে ডিজাইনটা পরেছো, প্রত্যেকটা ডিজাইনের ডিফারেন্স আছে। প্রত্যেকটা ডিজাইনের মধ্যে পার্থক্য আছে। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা শিল্পোদ্যোক্তা সার্বক্ষণিক তার পণ্যটা কিভাবে মার্কেটে আকর্ষণীয় হয়ে উঠতে পারে, সর্বোচ্চ কোয়ালিটি, সর্বনিম্ন দাম, এই দুইটাকে সমন্বয় করে একজন শিল্পোদ্যোক্তা তা মার্কেটে পণ্য সরবরাহের চেষ্টা করেন। কেন করেন? যাতে অন্য শিল্পোদ্যোক্তাদের সাথে তিনি টিকে থাকতে, প্রতিযোগিতায় টিকে থাকতে পারেন, তার কারখানাটা যেন দীর্ঘদিন টিকে থাকে। এর জন্য তিনি কি করেন? সবসময় তিনি এই তার পণ্যটার কোয়ালিটি, গুণগত মান, তার পণ্যের মানে আকর্ষণীয়তা ইত্যাদি যাতে দিন দিন আরও উন্নত হয়, এই চেষ্টাটাই তিনি করে যান তার টিকে থাকার তাগিদে। তাহলে একদিকে একজন শিল্পোদ্যোক্তা কি? যে একজন শিল্পোদ্যোক্তা হচ্ছেন নতুন নতুন পণ্যের উদ্ভাবক।
নতুন নতুন কোয়ালিটি, নতুন নতুন ডিজাইন, নতুন ধরন তিনি কি করেন, উদ্ভাবন করেন। তাহলে অর্থ থাকলেই হবে না, একজন শিল্পোদ্যোক্তাকে কি করতে হবে, তার মাথার মধ্যে এইটুক বুদ্ধি থাকতে হবে যে আমি যেন ওই শিল্পোদ্যোক্তা যেন সব সময়ের জন্য নতুন তার চিন্তা ভাবনাটাকে কাজে লাগিয়ে নতুন নতুন পণ্য উৎপাদন করতে পারে, নতুন ডিজাইন উৎপাদন করে। তোমরা এখন একটু খেয়াল করে দেখো, তোমাদের হাতে, অনেকের হাতেই যারা লাইভ ক্লাসে আসো, স্মার্টফোন আছে। যে স্মার্টফোনটি যদি তোমার হাতে আছে, এই স্মার্টফোনটি অনেকের হাতে, ম্যাক্সিমামের হাতেই তো চায় না, হয়তো ব্র্যান্ডগুলি দেখা যায় স্যামসাং অথবা বিভিন্ন কোম্পানির। তো এই সেটটাই যদি তুমি জাপান থেকে আনতে যাও, দেখা যাবে যে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা দাম পড়বে। আর এই সেট, চাইনিজ যে সেটটা, এই সেটের দাম 20,000 টাকা, 30,000 টাকা, 35,000 টাকা, এরকম দামে একটি স্মার্টফোন আমরা পাচ্ছি। তাহলে কি হলো ঘটনাটা, যে দাম যখন কমানো হয়েছে, এটা কি হয়েছে, বিক্রি কি কমে গেছে না বেড়ে গেছে? চাহিদা বেড়ে গেছে না? চাহিদা বেড়ে যাওয়ার কারণ কি, কাস্টমারের হাতের নাগালে চলে আসছে। যদি তোমার হাতের সেটটা যদি 2 লক্ষ টাকা হতো, হয়তো বাংলাদেশে 10% বা 20% লোক এটা কনজিউম করতে পারতো, কিনতে পারতো। এখন যখন এটা 20,000 টাকা, 15,000 টাকা, 12,000 টাকা এরকম মূল্যের মধ্যে চলে আসছে, একটু কষ্ট করে অনেক লোকের হাতেই এই মোবাইলটা এই কারণেই দেখা যাচ্ছে। তাহলে এখানে সফল শিল্পোদ্যোক্তাকে যে দাম কম, সব ধরনের ব্যবহার এখানে করা যাচ্ছে, তাহলে এই সেটটা বিক্রয় বেড়ে গেছে। বিক্রয় বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, উৎপাদন বেড়ে গেছে। উৎপাদন বেড়ে যাওয়ার ফলে যারা এই বিক্রয়ের সাথে জড়িত, অর্থাৎ ধরো আমরা চীনের কথা বলি, চায়না থেকে যারা সেটগুলি পাইকারি দরে কিনে নিয়ে আসতেছেন, যে জাহাজে করে আসতেছে, তারা লাভবান হচ্ছে। পাইকারি বিক্রেতা যারা ইম্পোর্টার, তারা এক্সপোর্ট ইম্পোর্ট যারা ব্যবসা করেন, ইম্পোর্ট করে নিয়ে আসলেন, পাইকারি বিক্রেতাদের নিকটে বিক্রয় করে দিলেন। পাইকারি বিক্রেতারা কিনে নিয়ে খুচরা বিক্রেতা রিটেইলারদের কাছে বিক্রি করলেন। রিটেইলারদের কাছ থেকে সাধারণ ক্রেতারা কি করলেন, কিনে নিলেন। এর ফলে কি হলো, খুচরা বিক্রেতা একটা ব্যবসা করলেন, কিছু মুনাফা অর্জন করলেন। পাইকারি বিক্রেতা একটা ব্যবসা করলেন, ইম্পোর্টার একটা মুনাফা অর্জন করলেন। যে উৎপাদন করছে তিনি মুনাফা অর্জন করলেন। যেখানে উৎপাদন হচ্ছে সেখানে উৎপাদনের সাথে যারা জড়িত আছেন তারা তাদের বেতন ভাতা দিয়ে পেলেন। তাহলে কি হচ্ছে, যে একজন শিল্পোদ্যোক্তা নতুন নতুন পণ্যের উদ্ভাবন করবেন, আর এই নতুন নতুন পণ্য উদ্ভাবন করেই বসে থাকলে হবে না। এই পণ্যগুলি যাতে বাজারে বিক্রয় করা যায়, এর জন্য তিনি কি করবেন, নতুন নতুন বাজার খুঁজে নেবেন। এটা হতে পারে দেশের অভ্যন্তরে, এটা হতে পারে দেশের বাহিরে। যদি দেশের অভ্যন্তরেও তাকে খুঁজে নিতে হয়, এবং আবার শুধু বাজার খুঁজে নিলেই হবে না, যে আমার এই পণ্যটা ক্রয় করার মতো ক্যাপাসিটি আমার এই দেশের জনগণের আছে কি না। যদি আমার এই দেশের জনগণের না থাকে, সেক্ষেত্রে পলিসি কি, 6 মাস, 3 মাস, 9 মাস, 1 বছরের ইনস্টলমেন্ট বা কিস্তি সুবিধা করে দেওয়া হচ্ছে। কিস্তিতে এটা বিক্রয় হচ্ছে। তোমরা জানো হয়তো অনেকেই, গ্রাম অঞ্চলে অনেক জায়গায় যে এনার্জি বাল্ব, 150-200 টাকা দামের বাল্ব, এগুলি কিস্তিতে বিক্রয় করা হচ্ছে। তো এইভাবেও একটি কোম্পানি, এটাও হচ্ছে কি, একজন শিল্পোদ্যোক্তার তার মস্তিষ্কের ভিতরে এই জ্ঞানটা তিনি ধারণ করেন, যে তার কাস্টমারের কাছে তিনি পণ্যটা কিভাবে পৌঁছাবেন, কিভাবে তিনি লাভবান হবেন। তাহলে নতুন পণ্য উদ্ভাবন, নতুন মার্কেট উদ্ভাবন, কাস্টমারকে কিভাবে স্যাটিসফাই করবেন, কম দামে করবেন না বেশি দামে করবেন, না কোয়ালিটি দিয়ে করবেন না কিস্তিতে দিয়ে করবেন, এটা তিনি করে থাকেন। তিনি দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা রাখেন। এখন হলো পণ্যটা যখন উৎপাদন করলেন একজন শিল্পোদ্যোক্তা, এই পণ্যটা বাজারে বিক্রয় হলো। এখানে তোমরা দেখে নিও, প্রত্যেকটা পণ্যের গায়ে লেখা আছে সর্বোচ্চ খুচরা মূল্য, ব্র্যাকেটে দেওয়া আছে ভ্যাট, BAT, ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যাট কি, যে সম্পূরক কর। যখন তুমি একটা পণ্য ক্রয় করেছো, সেখানে থেকে তুমি সরকারকে একটা নির্দিষ্ট পরিমাণ 15%, 10%, 5% হারে তুমি ট্যাক্স দিয়েছো। এই ট্যাক্সটা এই কোম্পানি কি করেছে, সরকারকে
দিয়েছে। তাহলে সরকার, এই যে সরকারি কর্মচারী যারা, কর্মকর্তা যারা, তারা বেতন পাচ্ছেন, মাস গেলে সরকার বিভিন্ন স্কুল কলেজ রাস্তাঘাট উন্নয়ন করছেন, এই অর্থটা তিনি কোথায় থেকে পাচ্ছেন? সরকার। এই অর্থটা এই সরকারের ভ্যাটের টাকা, জনগণের ভ্যাটের টাকা, জনগণের ট্যাক্সের টাকা থেকে সরকার এই উন্নয়নমূলক কাজগুলি করে থাকেন। তো তাহলে একজন শিল্পোদ্যোক্তার মাধ্যমে সরকার লাভবান হচ্ছে, সরকারের আয় বাড়ছে, সরকার এই আয় দিয়ে রাস্তাঘাটের উন্নয়ন, সরকারের জনস্বার্থে জনকল্যাণে যে কাজগুলি করতে হয় সেই কাজগুলি করে থাকেন। তাহলে একজন শিল্পোদ্যোক্তার অবদান এবং কাজ ব্যাপক এবং বিশাল। তো তোমাদের এই প্রথম অধ্যায় শিল্পোদ্যোক্তা থেকে আমি দুটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। একটি হচ্ছে শিল্পোদ্যোক্তা কাকে বলে বা শিল্পোদ্যোক্তার সংখ্যা দাও, শিল্পোদ্যোক্তার অবদান অথবা শিল্পোদ্যোক্তার সমাজ উন্নয়ন, শিল্পোদ্যোক্তার ভূমিকা বা অর্থনৈতিক উন্নয়নে শিল্পোদ্যোক্তার ভূমিকা কি? রচনামূলক প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, শিল্পোদ্যোগের সংজ্ঞা দাও। শিল্পোদ্যোগের সংজ্ঞা দাও। সমাজের বেকারত্ব নিরসনে অথবা অর্থনৈতিক উন্নয়নে শিল্পোদ্যোগের ভূমিকা কি বা শিল্পোদ্যোক্তার ভূমিকা কি? তোমাদের কাছে এই 2টি প্রশ্ন থাকলো। তোমরা এই 2টি প্রশ্ন সম্ভব হলে একটি খাতা নিয়ে সুন্দর করে প্রশ্নগুলি, উত্তরগুলি লিখে রাখবা। এবং আমি আশা করি আমি যে প্রশ্নগুলি বলবো এই প্রশ্নগুলি ইনশাল্লাহ সামনে তোমাদের ফাইনাল পরীক্ষাতে আসবে। আর শিল্পোদ্যোগের সংজ্ঞা, শিল্পোদ্যোক্তার সংজ্ঞা, এই 2টা প্রশ্ন ভালো করে। শিল্পোদ্যোক্তার কাজ, আমরা কাজগুলি আলোচনা করলাম, তার অবদানগুলি আলোচনা করলাম। আমরা সামনে ক্লাসে 2য় অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা 2য় অধ্যায়টা একটু দেখে নিও, তাহলে তোমাদের বোঝার জন্য সুবিধা। যদি কোনো বিষয় বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে, তোমার যদি কোনো বিষয় জানার আগ্রহ থাকে, অবশ্যই তোমরা আমাকে ইনবক্সে প্রশ্ন করবে। আমি ইনশাল্লাহ তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি বিদায় নিতে চাচ্ছি। করোনাকালীন সময়ে তোমরা সবাই বারবার হাত সাবান দিয়ে ধুবে, মাস্ক ব্যবহার করবে, বাইরে গেলে নিরাপদে থাকো, সূর্যের আলো লাগাবে, আর সুস্থ থাকো। আল্লাহ তাআলা সবাইকেই আমাদেরকে হেফাজত রাখুক, নিরাপদ রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।